টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ইমপ্রুভমেন্ট অফ টেক্সটাইল অ্যান্ড আরএমজি সেক্টর অফ বাংলাদেশ নামক সেমিনারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি প্রতিনিয়ত কাজ করছে শিক্ষার্থী এবং ইন্ডাস্ট্রির মাঝে সেতুবন্ধন স্বরূপ। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ট্রেনিং সেশন, সেমিনার, ওয়ার্কশপ সহ বিভিন্ন ধরনের সফট স্কিল নিয়ে কাজ করছে। একজন শিক্ষার্থী ইন্ডাস্ট্রিতে পা রাখার পূর্বেই যেন সেখানে টিকে থাকার প্রয়োজনীয় স্কিলগুলো জানতে পারে, সেই বিষয়গুলোকে ঘিরেই বেশ কিছু টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সেশন। আজকের সেমিনারে পুরোটা সময় জুড়ে থাকবো আমি, মাইমুনা আক্তার, ক্যাম্পাস অ্যাম্বাসিডর এবং হোস্টিং টিম মেম্বার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি। আজকের সেমিনারে গেস্ট হিসেবে উপস্থিত আছেন এমন একজন গুণী ব্যক্তি যার গুণের কথা বলে শেষ করা যাবে না। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এমডি মাহবুবুল হক, পিএইচডি ইউকে, C-Text FTI, Professor and Program Director, MSc in Textile Engineering, Department of Textile Engineering, Daffodil International University. আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার কি আমাকে শুনতে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সকলের দৃষ্টি আকর্ষণ করব স্যারের কাছে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা আমাদের আজকের সেমিনার সম্পর্কে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো নোট করে রাখবো। সেমিনার শেষে আমরা সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি স্যারকে অনুরোধ করব আজকের সেমিনারটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাই। আজকে সেমিনারে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি টেক্সটাইলের জন্য এরকম যুগোপযোগী একটা সেমিনার আয়োজন করার জন্য। আজকের আমাদের সেমিনারের টপিক ছিল ইমপ্রুভমেন্ট অফ টেক্সটাইলস অ্যান্ড আরএমজি সেক্টর অফ বাংলাদেশ। আমি একটু ওপেন করি আমার স্লাইড, আমি শেয়ার করতে হবে। প্রথমে একটা শেয়ারই এন্টায়ার স্ক্রিন। সো আমাদের আজকে ইমপ্রুভমেন্ট অফ টেক্সটাইলস অ্যান্ড আরএমজি সেক্টর অফ বাংলাদেশ। আমাদের আজকের যে ডিসকাশনটা করব আমরা, এই ডিসকাশনটা অ্যাকচুয়ালি অনেক ব্যাপক বিষয়। আমি সংক্ষিপ্তভাবে করব এবং এটার দুইটা ভাগ, কয়েকটা ভাগ আছে। ভাগগুলো হলো যে প্রথম আমি আমাদের টেক্সটাইলের আরএমজি সেক্টরের স্ট্রেংথ নিয়ে বলবো, পরে কিছু উইকনেসের কথা বলবো, এরপরে কিভাবে এই উইকনেসগুলো আমরা ওভারকাম করতে পারবো সেই সম্বন্ধে আমি বলবো। তো আমি প্রথমে আসি আমাদের স্ট্রেংথ গুলা কি কি। আমাদের স্ট্রেংথ আমরা সবাই জানি, আমাদের মোর দ্যান 85% ফরেন কারেন্সি আমরা আর্ন করি এই সেক্টর থেকে। আমাদের মোর দ্যান 40 লাখ অফ ওয়ার্কার আমাদের এই সেক্টরে কাজ করে, এর মধ্যে মেজরিটি হলো ওমেন এবং তারা রুরাল এরিয়ার জন্য, রুরাল এরিয়া থেকে আসা। তবে এটা সারা ওয়ার্ল্ডের একটা ব্লেসিং যে বাংলাদেশে এরকম একটা সেক্টর যেখানে পুয়ার ওমেন, যাদের সাধারণত কাজ করার ক্ষেত্র খুব কম, সেখানে আছে। এছাড়াও আরো 40 লাখ ওয়ার্কার্স কাজ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, স্পিনিং, উইভিং, এগুলোতে। তো আমাদের এই সেক্টরটা এটা বিল্ডিং ব্লক অফ আওয়ার হিউজ ইকোনমি। বাংলাদেশের যে ইকোনমি, এটা কিন্তু বর্তমানে ভেরি লার্জ ইকোনমি এবং এটার পিছনে কিন্তু এই আরএমজি সেক্টরের মূল অবদান। এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে অলমোস্ট এভরি সেক্টর ইজ গেটিং ডাইরেক্ট বেনিফিট ফ্রম দিস ইন্ডাস্ট্রি ইকোনমি। যেমন আমি একটু উদাহরণ দিই, যেমন আমাদের এই টেক্সটাইলে অনেক স্টুডেন্ট আছে যার গার্ডিয়ান এই সেক্টরের সাথে জড়িত। আবার অনেক হসপিটাল আছে, হসপিটালে রুগী আসতেছে, তারাও কিন্তু হয়তো সামহাও হয়তো তার কেউ আছে যে এই সেক্টরের সাথে জড়িত। তো আমি বলছি আমাদের প্রতিটা সেক্টরই মোটামুটি এই সেক্টর থেকেই বেনিফিটেড হচ্ছে আর কি। এছাড়াও লট অফ নন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ ক্যান অলসো গ্রো। এটা অবশ্য আনফরচুনেট যে আমরা গ্রো করি না। বাংলাদেশে
আমরা 100% নিটিং এর যে নিডল ইউজ করে এটা আমরা ইম্পোর্ট করি। এটা আমাদের এই ইন্ডাস্ট্রিটা গ্রো করা উচিত ছিল, করে নাই আর কি। এরকম এটা হিউজ, এটা টোটাল ডাটা নেই, তবে এটা লার্জ। একটা নিডল আমি শুনছি দাম $1 মতো। তো লক্ষ লক্ষ নিডল আমাদের লাগে। এটা এই ধরনের ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে আমাদের দেশে। এছাড়া ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজের উপর ইন্ডাস্ট্রি গ্রো করেছে, সেটা আমরা অল অফ আস নো। আরো আমরা ইম্পোর্টও করি বেশি। আরেকটা আমাদের বড় স্ট্রেংথ হলো আমাদের ভেরি চিপ লেবার। এই লেবারটা এটা ওয়ার্ল্ডের মধ্যে আমি ওয়ান অফ দ্য লোয়েস্ট, এইটুকু আমি বলবো। আমরা আমরা আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে আমাদের লেবার কস্ট কম। আর একটা আমাদের অ্যাডভান্টেজ হলো লট অফ পিপল আর ইনডাইরেক্টলি রিলেটেড টু দিস ইন্ডাস্ট্রি। এটা এখানে আমি যেটা বলতে চাচ্ছি, উদাহরণস্বরূপ একটা বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বা বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, স্পিনিং মিল। ওই মিলের আশেপাশে অনেকগুলা ছোট ছোট হোটেল দোকান গ্রো করে ওইটার লোকদের জন্য ফিট করার জন্য। তো এই ক্ষেত্রে এইরকম লোক প্রায় 8-10 লাখ লোক আছে এদের উপর ডিপেন্ডেন্ট। তো এরাও কিন্তু এইখান থেকেই চলছে। আমি এটা আবার ওই স্লাইড মোডে দিয়ে দিয়েছি। এই দিস আর স্ট্রেংথ। এবার আমি উইকনেসে যাই। উইকনেসও আছে আমাদের, স্ট্রেংথ যেমন আছে উইকনেস আছে। উইকনেসের মধ্যে আছে আমাদের মেজরিটি অফ দ্য র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করি। উই ইম্পোর্ট মেজরিটি অফ দ্য র মেটেরিয়াল। ফলে হয় কি আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি আবার চলে একটা ইন্টারেস্টিং ঘটনা যে আমরা যদি প্রতি বছর 40 বিলিয়ন করে আসে, 40-50 বিলিয়ন করে আসে, কিন্তু আমাদের সেই টাকাটা থাকে না। অনেক টাকা চলে যায় যেখান থেকে র মেটেরিয়াল পারচেজ করি সেখানে। তো এটা আমাদের একটা উইকনেস। আরেকটা উইকনেস, আরো কিছু উইকনেস আছে যে অনেক ফরেনার আমাদের দেশে কাজ করে। এটা আমাদের একটা উইকনেস। আমরা আমাদের লোকাল টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সরা যেখানে জব ক্রাইসিসে আছে। তো এখানে আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের আগে যেটা করা হয়েছে বাংলাদেশে পর্যন্ত যত কনসেন্ট্রেশন দেওয়া হয়েছে আর কি, সেটা হলো মেইনলি এডুকেশন। এবং বিগত সরকার, একটু শব্দ হচ্ছে, এটা কি, এটা কি যা এটা কেন হচ্ছে বিগত সরকার আমার এখান থেকে হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, বিগত সরকার বেশ কিছু টেক্সটাইল কলেজ খুলেছে, যেগুলো বিএসসি টেক্সটাইল অনেকগুলো খুলেছে। তো এই কারণেই অ্যাকচুয়ালি ক্রাইসিস দেখা দিয়েছে। আমি এমনও জানি যে বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ডের বেহেতি নাম দিয়ে একটা কলেজ আছে, ওইটাতে সরকারি কলেজ, ওইটাতে একবার ভর্তি হওয়ার পরে আবার দিয়েছে, মানে ভর্তি হয়নি, এরকম আছে আর কি। এতগুলা টেক্সটাইল কলেজ খোলাটা আসলে উচিত হয়নি। এগুলার একটা সার্ভে, এগুলো আসলে আমাদের রিসার্চের থেকে আসা উচিত ছিল যে কতটুকু আমাদের দরকার। এরপরে আরো কিছু উইকনেস আছে, যেটা ফ্রিকুয়েন্ট আনরেস্ট এবং ওয়ার্কার্স। এটা বর্তমানে যেটা ঘটতেছে আর কি, ওয়ার্কার যে আনরেস্ট, এটার পিছনে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাপারগুলো আছে। আরো কিছু ব্যাপার আছে, আমি পরে আরো কিছু হাইলাইট করব। তো এই ব্যাপারগুলো আছে, এটাও একটা আমাদের উইকনেস। কারণ অন্যান্য দেশে কিন্তু এরকম ঘটে না। অন্যান্য দেশে বলতে আই এম টকিং অ্যাবাউট ভিয়েতনাম অর ইন্ডিয়া অর চায়না, ওইসব দেশে কিন্তু এইভাবে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে হয় না আর কি। তো এটা একটা আমাদের উইকনেস। আরেকটা উইকনেস আমার সেলস প্রাইস অ্যাজ কম্পেয়ার টু আদার কম্পিটিটর লো। এটা আমি বিজিএমই আমাকে একটা ডাটা দিয়েছে, বিজিএমই প্রোভাইডেড মি, আমার কাছে ডাটাগুলো আছেও। সেখানে আমি জাস্ট একটু কোট করি আর কি। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ যে নিট গার্মেন্টস এক্সপোর্ট করি, আমরা 1 কেজি নিট এক্সপোর্ট করি আমরা $16। নিট গার্মেন্টস ওজনে আর কি, নিট গার্মেন্টস ওজনে বিক্রি হয়। ভিয়েতনাম 1 কেজি এক্সপোর্ট বিক্রি করে হলো $33, চায়না করে $30, ইন্ডিয়া করে $26। তো এইটা একটা বড় ধরনের উইকনেস আমাদের, যে আমরা কেন বেশি পাচ্ছি না আর কি। আরো একটা উইকনেস আমি বলতে পারি, সেটা হলো যে আমাদের এটা আমরা এমএসসি তে আমরা একটা সার্ভে করেছি, স্টাডি করে আমি এটা ডাইরেক্ট ডাটা পেয়েছি আমরা, যে আমাদের ইন্ডাস্ট্রির ব্যাকবোন যারা,
ইন্ডাস্ট্রির যারা মেইনটেনেন্স পিপল, যারা ইন্ডাস্ট্রি চালায়, গুলোকে হাইলাইট করবো আমি দুইভাবে। একটা হলো আমাদের ইউনিভার্সিটি গুলাকে রিফর্ম করতে হবে। ইউনিভার্সিটি বলতে আমি সোজা কথা আমি যেটা বলবো, যে আমি মেইনলি কারিকুলামের উপর একটু হাইলাইট করব, বাকিগুলা আদার্স অনেকগুলো ব্যাপার আছে সেগুলা এইখানে যাব না, কারণ এটা আমাদের টাইম লিমিট আছে। তো কারিকুলাম ডেভেলপমেন্টের মধ্যে আমি আমার যেটা প্রস্তাবনা, দিস ইজ মাই সাজেশন। আচ্ছা, আমি একটু আমার এখানে একটু নয়েজ হচ্ছে, তোমাদের এখানে কি নয়েজ আসে? ও আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে। আমার এখানে চাও তো কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারে এটা একটা পুরানা ইস্যু, এটা অনেক পুরানা, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট দিস। ইউজিসি বলতেছে, সবাই বলতেছে, হ্যাঁ, অনেকে আবার এইরকমও বলে ইন্ডাস্ট্রির লোক যে হ্যাঁ আপনাদের কারিকুলাম ঠিক করেন এই। কিন্তু তারপরও আমরা অনেক করেছি, আমরা উই হ্যাভ ডান লট অফ ওয়ার্কস অন কারিকুলাম ডেভেলপমেন্ট, বাট স্টিল এখনো রয়ে গেছে। এর একটা কারণ আমি বলি, কারণ হচ্ছে আজকাল নেটে যে যা পায় সে আপলোড করে দেয় নেটে। তো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস এত বেশি হয়ে গেছে যে এখন ইট ইজ মানে আমি যদি 3 ক্রেডিটের যেটা পড়ায় এটা ইচ্ছা করলে 20 ক্রেডিট বা 25 ক্রেডিট পড়ানো যাবে, এত ম্যাটেরিয়াল হয়ে গেছে। তাহলে কোনটা নিব, কোনটা ফেলে দিব, কোনটা বাদ দিব, এইটা আমাদের এখন টাইম হয়েছে, আমাদের একটা পার্মানেন্ট কমিটি করতে হবে। এটা আমার সাজেশন, একটা পার্মানেন্ট সিলেবাস অ্যাডজাস্টমেন্ট আপগ্রেডিং কমিটি থাকবে। এখন আবার কত কে করবে এটা, হু উইল ডু দিস? এটা স্বাভাবিকভাবে বর্তায় গভর্নমেন্টের উপরে, তবে গভর্নমেন্টের থেকে যেহেতু এখন বাংলাদেশে বুটেক্স আছে, সব দিক দিয়া একাডেমিক হেড হিসেবে আছে, সবগুলো কলেজ কিন্তু বুটেক্সের আন্ডারে, ইউনিভার্সিটি গুলো বুটেক্সের আন্ডারে না, তারপরে বুটেক্স কথা বললে সবাই শুনবে, কারণ তারাই এখন বাংলাদেশের বলা যায় কম্পিউটারের র্যাম, যেরকম একটা এই কম্পিউটার র্যাম হিসেবে পুরো বাংলাদেশের র্যাম বুটেক্স হতো। তো এটা বুটেক্স করতে পারে, সেন্ট্রাল একটা সিলেবাস কমিটি করতে বলতে। দিস ইজ মাই সাজেশন, দিস ইজ পার্মানেন্ট, এটা পার্মানেন্ট। এবং এই সেন্ট্রাল কমিটির আন্ডারে অনেকগুলো সাব কমিটি থাকবে। সাব কমিটি গুলা কিসের উপরে? প্রত্যেকটা কোর্সের উপরে একটা সাব কমিটি থাকবে, যেমন কি ইয়ার্নের উপরে একটা সাব কমিটি থাকবে, তারপরে ফ্যাব্রিকের উপরে একটা সাব কমিটি থাকবে, ডাইং এর উপরে ডাইং ওয়েট প্রসেস সাব কমিটি থাকবে, অ্যাপারেলের উপরে সাব কমিটি থাকবে, টেস্টিং এর উপরে সাব কমিটি থাকবে, তারপরে আরো যেমন টেকনিক্যাল টেক্সটাইল উপরে সাব কমিটি থাকবে। এখন এই কমিটিগুলোর কাজ হবে কি, কন্টিনিউয়াস মনিটরিং করবে কি আসতেছে। আমি একটা প্রমাণ দিই, যেটা যে আমি একটা প্রমাণ দিয়েছি, প্রমাণটা দেওয়ার আগে আরেকটা কথা বলিনি, যে প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউট, প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষকরা এই কমিটিগুলোর সাথে, সাব কমিটির সাথে লিঙ্ক আপ থাকবে, মানে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ থাকবে। যেমন ইয়ার্নের সব টিচার ইয়ার্ন গ্রুপের সাথে লিঙ্ক আপ থাকবে, ফ্যাব্রিকের সব টিচার ফ্যাব্রিকের গ্রুপের সাথে লিঙ্ক আপ থাকবে, যাতে কি হচ্ছে না হচ্ছে তারা নিজেরা আদান প্রদান করবে। আমি একটা প্রমাণ দিয়ে সম্রাট আমি যেটা করেছি। আর লাস্ট হলো যে প্রত্যেকটা কমিটিতে আমি মাস্ট কথাটা ব্যবহার করতেছি, ইন্ডাস্ট্রি এক্সপার্ট থাকতে হবে, একদম মাস্ট, একজন না কয়েকজন থাকবে। এখন সেটা ফ্যাব্রিকের ইয়েতে থাকবে, ইন্ডাস্ট্রি ইয়ার্নের লোক ইয়ার্নের গ্রুপে থাকবে, ডাইং এর লোক ডাইং এর গ্রুপে থাকবে। আমি একটা কাজ করেছি, যেটা বলতেছিলাম যে আমাদের এটা এখানে যারা আছে, আমি অবশ্য এখন এই বই আমি বুঝতে পারছি না, অনেকেই ফ্যাব্রিক 1 করে আসছে। ফ্যাব্রিক 1-এ আমাদের ওয়াইন্ডিং এর উপরে আমরা 15টা 20টা লেকচার দিত। তো ইন্টারেস্টিং ঘটনা হলো কি, ফ্যাব্রিক 1 কিন্তু ওয়াইন্ডিং এর উপরে 15-20টা লেকচার দেওয়া হতো। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট ওয়াইন্ডিংটা পড়ানো হয়, ওয়াইন্ডিংটা কিন্তু স্পিনিং এর অংশ, চাকরি করে স্পিনিং এর ছেলেরা, কিন্তু পড়ে হইলো উইভিং এর ছেলেরা। তা আমি এটা বন্ধ করে দিছি। আমরা এবার প্রথম ওয়াইন্ডিং এর উপর মাত্র 2টা লেকচার দিয়েছি, আমি 2-3টা লেকচার শেষ করে দিয়েছি। আমি বললাম এটা ইয়ার্নার, এটা কিন্তু কোনো পক্ষপাতিত্ব না, কারণ ইয়ার্নের ছেলেরা ওয়াইন্ডিং এ চাকরি করে, তাদের শিখতে হবে এটা। আমি ফ্যাব্রিকের ছেলেদেরকে ওয়াইন্ডিং শিখে আমার লাভটা কি? 15টা লেকচার দিব কেন আমি? এটা আমি হিসেব করছি, মানে 47 বছর বুটেক্স প্রতিষ্ঠার পরে আফটার 47 ইয়ার্স আমি প্রথম এই চেঞ্জটা করেছি, এবং এটা আমি ফেসবুকে আমি পোস্ট দিয়েছি, এটা আমি যে করেছি। অনেকে আমাকে ইয়ে করেছে, বা কেউ আমার উপরে যাক, আমি এটা ইয়ে করি না, কিন্তু ইন্ডাস্ট্রি আমাকে বলছে, এটা ইন্ডাস্ট্রির সাথে আমি আলাপ করেছি, আমি নিজে ফিল করেছি, পরে ইন্ডাস্ট্রির সাথে তারা আমার সাথে এগ্রি করছে, বলে যে আমাদের তো কিছু নাই ওয়াইন্ডিং এর,
ফ্যাব্রিকে ওয়াইন্ডিং এর কিছু নেই, সামান্য আছে, সেইটুকু আমরা দিয়ে দিচ্ছি। তো এইটা হলো আমাদের ইন্ডাস্ট্রি লুক লাগবে। সো দিস ইজ কারিকুলাম ডেভেলপমেন্টের আমার থিমটা এটা আর কি, ইন্ডাস্ট্রির সাথে আমাদের কোলাবোরেশন, এবং কোলাবোরেশনটা কিভাবে হবে সেটা আমি আশা করি আপনারা পেয়েছেন। আমি তাড়াতাড়ি যেতে হবে আর কি। সাব কমিটি যেগুলো করলাম, বললাম যে এখন সাব কমিটি প্রত্যেকটা কোর্সের উপর একটা সাব কমিটি, এই সাব কমিটি গুলোর মধ্যে আবার সব টিচাররা জড়িত থাকলো, কিন্তু এর মধ্যে আবার কয়েকজন থাকবে কোর মেম্বার, কয়েকজন থাকবে কোর মেম্বার, কোর মেম্বার কোর মেম্বার। এখন এই কোর মেম্বাররা কিন্তু বসে বসে কন্টিনিউয়াস স্টাডি করতে হবে। কারণ আমি বলছি, আপনারা মনে রাখবেন সিলেবাস ব্যাপকভাবে বেড়েছে। একজন স্টুডেন্ট ইন্ডাস্ট্রিতে গেলে বলবে যে এটা পড়ে আসেন না, আপনারা এটা পড়ে আসেন না, সম্ভব না। ইট ইজ নট পসিবল টু স্টাডি অল দিস থিংস, মানে এটা একটা ইম্পসিবল, এত মেটেরিয়াল পাওয়া যাচ্ছে বর্তমানে। এ কারণেই কমিটি করে, পার্মানেন্ট কমিটি কন্টিনিউয়াস এটা স্টাডি করবে, কোনটা রাখবো কোনটা রাখবো না, কোনটা রাখবো কোনটা ফেলে দিব। যেমন শার্টেল লুম একসময় আমি যখন টেক্সটাইলে পড়ছি 80% ছিল শার্টেল লুমের উপরে, এখন কিন্তু আমরা 5%ও পড়াই না শার্টেল লুমের উপরে। এইভাবে আমাদের চেঞ্জে আসতে হবে। তো এই চেঞ্জগুলো কিন্তু আমাদের কারিকুলামে অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে। তারপর দেয়ার মাস্ট বি সেপারেট কমিটি ফর ডিপ্লোমা আন্ডার সাব কমিটি। এখানে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের এই কারিকুলাম সেন্ট্রাল যে কমিটি আমি বলতেছি, এগুলা কিন্তু সবগুলা বলতেছি পার্মানেন্ট কমিটি, এগুলো কিন্তু টেম্পোরারি কোনো কমিটি না। এরা পার্মানেন্টলি কাজ করবে, হয়তো এরা যে আলাদা বেতনভুক্ত তা না, এরা হয়তো বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা থাকবে, দায়িত্বে থাকবে, তারা মাঝে মাঝে বসবে আর কি। তো এর মধ্যে একটা কমিটি থাকবে যারা ডিপ্লোমা নিয়ে কাজ করবে, ডিপ্লোমা এবং ভোকেশনাল নিয়ে কাজ করবে। এটা সারপ্রাইজিং, ওই যে ক্রিকেটের ইয়ে দিলাম যে ব্যাটিং হচ্ছে বোলিং হচ্ছে, কিন্তু ক্রিকেটও পড়তেছে না, রান উঠতেছে না। আমাদের এই ডিপ্লোমার কারিকুলামকে আমাদের চেঞ্জ করতে হবে, ডিপ্লোমাকে আমাদেরকে আনতে হবে। একটা কথা, আমরা যদি দেখেন আপনারা বিএসসি টেক্সটাইল কয়জন আছে ইন্ডাস্ট্রিতে, সবই তো হলো ওদের সংখ্যা বেশি, ওরা মেশিনের সাথে ডাইরেক্ট কাজ করে, ওদেরকে আমাদেরকে আনতে হবে। এটা যতক্ষণ না আমরা ওদেরকে কাজে না লাগাতে পারবো। বর্তমানে আছে এখন ডিপ্লোমা যারা কাজ করতেছে, বর্তমানে যারা ডিপ্লোমা কাজ করতেছে, এরা আসার পরে আস্তে আস্তে শিখে, কিন্তু নো, এটা হবে না, ওদেরকেও আমাদের এখানে আনতে হবে, ওদেরকেও সব জায়গাতে। গত লাস্ট 10 to 15 ইয়ার্সে ইউজিসি অনেকগুলা প্রোগ্রাম করেছে এদেরকে নিয়ে, এই বিএসসি টেক্সটাইল নিয়ে, আইবি করতেছে বিএসসি টেক্সটাইল নিয়ে, কিন্তু ডিপ্লোমা ওদেরকে করতেছে না। ট্রেড কোর্স ওদেরকেও শিখাইতে হবে। এখন ওদেরকে শিখাইতে হবে, আমাকে অলরেডি কারিগরি, ওদেরকে প্র্যাকটিক্যাল করতে হবে। কারিগরি বোর্ড হলো ডিপ্লোমা যত নিচের দিকে যাবে তত কিন্তু প্র্যাকটিক্যালের পরিমাণ বাড়বে, থিওরির পরিমাণ কমবে। বিএসসি টেক্সটাইল হলো 25% প্র্যাকটিক্যাল আর 75% থিওরি, ডিপ্লোমাতে 50-50। আবার ভোকেশনালে গেলে 75% প্র্যাকটিক্যাল, অনলি 25% থিওরি, এইভাবে যেতে হবে। কিন্তু আমাদের ডিপ্লোমাতে আমি দেখলাম আমাকে ডেকেছে তারা থিওরিটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যালের ব্যাপারে আমাদেরকে ডাকে নাই, আমাদের সাথে তেমন আমরা করছি, আমরা প্র্যাকটিক্যাল আমরা করছি, কিন্তু আই এম নট ভেরি হ্যাপি উইথ দ্যাট। আমার এখানে তো এটা যদি আমরা না করতে পারি, আমরা উপরের থেকে আমরা বস, আমরা বিএসসি টেক্সটাইল যত যাই করি, এদেরকেও কিন্তু আমাদেরকে এই সিস্টেমে আনতে হবে, না হলে কিন্তু আমরা এই সেক্টরকে ডেভেলপ করতে পারবো না। যাই হোক, তো আমাদের আরেকটা কথা হলো যে এই সবগুলা কমিটি যেগুলো বললাম, সবগুলা কমিটিতে হোয়াটসঅ্যাপ কমিটির মাধ্যমে লিঙ্ক আপ থাকবে, যাতে নাকি সবাই নিজেদের ভিতরে আদান প্রদান হবে। এই হলো কারিকুলাম নিয়ে আমি এখানে শেষ করতেছি। আমার আরো বলার আছে, কিন্তু আমি আর বলবো না, এটা দীর্ঘায়িত করবো না, কারণ আমার টাইম লিমিটেশন আছে। এরপরে আমি আসি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এইটাই হলো আমার আজকের মূল টার্গেট। আজকের এখানে আমার কথা বলার মূল ইয়াটাই হলো যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা হলো যে আমাদের আগে চিন্তা করতে হবে, আমি যদি বুটেক্সকে চিন্তা করি, বুটেক্স, কারণ বুটেক্সকে আমি বারবার আনতেছি এই কারণে যে বুটেক্স হলো কিন্তু বাংলাদেশের র্যাম। আমরা বুটেক্স থেকে আমরা ছোট বা আমরা ডেভেলপ করতেছি, উই ক্যান ডু লট অফ, আমরা অনেক কিছু আগে করছি। বুটেক্সের আগে আমরা বাংলাদেশের প্রথম এমসি ইঞ্জিন চালু করছি, বুটেক্স আমাদের পরে করছে। কিন্তু তারপরেও আমরা বলি বুটেক্স আর বাংলাদেশের বুয়েট আলাদা, বুটেক্স আলাদা, তারপর ডিএমসি একটা, আইপিজিএমআর পিজি হাসপাতাল একটা। এখন বুটেক্স কার মতো? বুটেক্স কি বুয়েটের মতো হবে, ডিএমসির মতো হবে, নাকি না পিজি হাসপাতালের মতো হবে? আমার ধারণা বুটেক্স শুড বি লাইক পিজি, নট বুয়েট। কারণ কি, বুয়েট কিন্তু এক্সপোর্ট করে না, আমরা কিন্তু 100% এক্সপোর্ট করি। আমাদের প্রতিদিন কি এক্সপোর্ট হচ্ছে, নতুন নিত্য নতুন জিনিস এইটার সাথে আমাদেরকে আপডেট করতে হবে। অতএব তার মানে কি, আমি যদি বলি যে
বুটেক্স কিন্তু ইন ওয়ান সেন্স অনেক উপরে বুটেক্সের স্থান, এটা এস্টাবলিশ করতে হবে বুটেক্সকে। কিভাবে এস্টাবলিশ করবে? বাই মিনস অফ ডুইং রিসার্চ। বুটেক্স যে গ্রাজুয়েট তৈরি করতেছে, গ্রাজুয়েট তো সবাই তৈরি করতেছে, এভরিবডি ইজ প্রডিউসিং গ্রাজুয়েট। তাহলে বুটেক্সকে তার সক্রিয়তা, এখন এখানে কিন্তু আমি বুটেক্স আনতেছি কেন? যেহেতু আমি বাংলাদেশকে যদি আমাদেরকে উপরে নিতে হয়, তাহলে আমাদেরকে বুটেক্সের মাধ্যমে আগে আসতে হবে। আমরা পারি প্রাইভেটে আমাদের যতটুকু আমরা আমাদের সর্বোচ্চ আমরা দিচ্ছি, কিন্তু রিসার্চ আমাদের এখানে সেই পরিমাণে নাই। রিসার্চের ইভেন ইউজিসি আমাদেরকে পারমিশনই দেয়নি পিএইচডি করার, কিন্তু বুটেক্সকে দিয়েছে, পারমিশন দিয়েছে। বুটেক্স ক্যান ডু এ লট অফ থিংস। এটা প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের সরকারি ফান্ড আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যেটা আপ টু নাও 100% এফোর্ট দেওয়া হচ্ছে এডুকেশন ম্যান পাওয়ার, বুটেক্স করতেছে। আমি কিন্তু বুটেক্সকে আনতেছি কেন? যেহেতু আমি সেক্টর নিয়ে কথা বলতেছি, আর সেক্টরের কিন্তু যদি আমি বলছি র্যাম বলি আর ব্রেন বলি, সেটা বুটেক্স থেকে আসতে হবে, আদারওয়াইজ সেক্টর ডেভেলপ হবে না। মেডিকেলে সবকিছু আসতেছে পিজি থেকে, হ্যাঁ, সবকিছু আসতেছে পিজি থেকে। তারপরে বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং সেক্টর সবকিছু বুয়েট থেকে আসে। তবে অ্যাজ আই সেড, বুয়েট যেটা করে, বুয়েট ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট তৈরি করেছে। কেন করে? মেজরিটি, আপনারা খবর নিয়ে দেখবেন, বুয়েটের মেজরিটি গ্রাজুয়েট বিদেশে চলে যায়, কিন্তু বাংলাদেশের গ্রাজুয়েট কিন্তু বিদেশে যায় না। 100% গ্রাজুয়েট আমাদের 99% গ্রাজুয়েট বাংলাদেশের থেকে যায়। অতএব আমাদেরকে বুয়েটের আদলে হবে না, আমাদের করতে হবে পিজির আদলে, আমাদেরকে ডেভেলপ করতে হবে। এই কারণে আমি বুয়েটের কথাটা বলতেছি। এরপরে আসি, এট প্রেজেন্ট কেন তারা জব ক্রাইসিস হচ্ছে তাদের, কেন? এইটাও কিন্তু রিসার্চের মাধ্যমে বের করে আনতে হবে। আমি জানি, কিন্তু আমি এই কথাটা বললে আমি হয়তো অনেকে মাইন্ড করবে, কিন্তু যখন একটা জিনিস রিসার্চ করে বের করে নেওয়া হবে, অনেক সায়েন্টিস্ট কাজ করবে, তখন কিন্তু এভরিবডি লিসেন টু দ্যাট। হ্যাঁ, তখন কিন্তু, এখন আমি যদি একটা কথা বলি, আমাকে কেউ বলতো হ্যাঁ আপনি তো তাকে ইয়ে করেন, ওকে দেখতে পারেন না, এরকম। কিন্তু যখন কিন্তু একটা ডিসিশন রিসার্চের মাধ্যমে বের আসবে, তখন কিন্তু এভরিবডি উইল অ্যাভয়েড বাই দিস, উইল অ্যাকসেপ্ট দিস। এরপর আছে, আমি বলছি যে 90% যেটা আমি বলছিলাম, যে আমাদের একটা যেটা ইন্ডাস্ট্রির হার্ট, যেটাকে যদি আমি বলি, ইন্ডাস্ট্রির হার্ট হলো মেনটেনেন্স। এই মেনটেনেন্সের লোকগুলাকে, ওইটা যেটা বললাম, এটা আবারও রিপিট করছি। রিপিট করার উদ্দেশ্য হচ্ছে যে এটার ইম্পর্টেন্সটা বোঝানো, যে এই লোকগুলাকে আমাদেরকে এই এডুকেশন থেকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের একটা ব্যাড লাক, আমি নিজে বুটেক্সের, কিন্তু আমাদের বুটেক্সের আমি জানি যেটা আমরা কিন্তু সবাই কি আমাদের বুটেক্সের বা আমাদের টেক্সটাইলের গ্রাজুয়েট 10% গ্রাজুয়েট নাই, কিন্তু যারা ইন্ডাস্ট্রির মেশিন হ্যান্ডেলিং করতে পারে। একটা মেশিন ঠিক হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে 10% ইঞ্জিনিয়ার নাই যারা ঠিক করতে পারে। এই স্কিলটা আমাদের আনতে হবে। এই স্কিলটা কিভাবে আনতে হবে সেটা আমরা পরবর্তীতে, এগুলোর উপর সিরিজ অফ ওয়ার্কশপ হতে পারে। তারপরে একটা বিজিএমইএ সোর্সের যেটা ডাটা বললাম, এটা অলরেডি বলছিলাম, যে আমাদের যে প্রোডাক্ট প্রাইস আমরা চিপে বিক্রি করি, কেন করি, এটা আমাদের রিসার্চ করে ফাইন্ড আউট করতে হবে। এগেইন আমি যদি এটা বলি, আর আপনি 10 জনকে জিজ্ঞেস করেন, 10 জনে 10 রকম কথা বলবে। এ বলবে এইটা কারণ, ও বলবে এটা কারণ, কিন্তু আমার মতে এগুলো আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে। রিসার্চ করে বের করলে তখন আর কেউ কোনো কথা বলতে পারবে না, আমরা এটা রিসার্চ করে বের করছি আমরা এটা। হ্যাঁ, কিন্তু এমনি আমি 10 জনের জিজ্ঞেস কথা বলবে, আমাদের ওয়ার্কার্স পাই না। আমাদের যে পেমেন্ট কিন্তু আমি যতদূর জানি আমাদের পেমেন্ট খুব কম, ওয়ার্ল্ডে আমরা খুব কম পে করি, এটা ওয়ান অফ দ্য লোয়েস্ট, ভেরি চিপ লেবার। এখন আমাদের কিন্তু যখন আমাদের অপারেটররা বেতন বাড়াইতে যায়, তখন আবার মালিকরা বলে যে আমরা এর বেশি দিতে পারবো না। এখন আমি 2000 সাল থেকে আমি প্রাইভেট জব করি। প্রাইভেট জবের নিয়মই কিন্তু একেবারে ক্লিয়ার, যে মালিকের না পোষাইলে মালিক রাখবে না, আর আমার না পোষাইলে আমি চলে যাবো, কারণ ইফ আই গেট বেটার স্যালারি আরেকখানে পাইলাম, আমি চলে গেলাম। দিস ইজ দ্য বেসিক রুল, থাম্ব রুল। তো এইটা হ্যাভিং সেড দিস, কিন্তু এখন আমাদের দেশে যে ইয়েগুলা ঘটে, সেগুলা কিন্তু আনফরচুনেট। এখন এটাও কিন্তু রিসার্চের ব্যাপার। এটা কিন্তু রিসার্চ করে বের করতে হবে। আমি আসতেছি এটার পরে। এটা রিসার্চ করতে বের করতে হবে কজ, কারা কি মালিক কম দিচ্ছে নাকি না। আচ্ছা, আমি তো নেট তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এখন এইটা আমাদের বের করতে হবে, আমাদের প্রবলেমটা কি মালিকরা কম দিচ্ছে নাকি না
ওয়ার্কাররা বেশি দাবি করছে, এগুলা কিন্তু আমরা অনেকে কথা বলি, সরকার কিন্তু কোনো পক্ষ নিতে পারবে না, নিচ্ছে না। এই জন্য কিন্তু আমাদের রিসার্চ পরিবেশ করতে হবে। এই জন্য পার্মানেন্ট আমি বলছি দুইটা কমিটি থাকতে হবে। একটা হলো একটা আলাদা কস্টিং করার জন্য আলাদা বুটেক্স আন্ডারে হোক আর রিসার্চ সেন্টার যেটা আমি রিসার্চ সেন্টারটা কিন্তু এটা গভর্নমেন্ট ওন হইতে পারে, বিজেআর মতো হইতে পারে, বিসিএসআই সায়েন্স ল্যাবরেটরির মতো হইতে পারে, এইভাবে হইতে পারে। খালি তো সবকিছু বুটেক্স করবে তা না, ওরাও করতে পারে। সরকার যদি ফান্ড দেয় ওরা করবে, ওইভাবে করবে। তবে তাদের আলাদা কস্টিং স্ট্র্যাটেজি থাকবে। ঢাকা ইউনিভার্সিটির আমি বলতেছি, আমি এটা দুঃখ আক্ষেপ করে আজকে একটা পোস্ট দিয়েছি যে বাংলাদেশের টাকা যায় না এরকম কোনো লোক বাংলাদেশে নাই, সবাইই এই গার্মেন্টসের টাকা যায়, কিন্তু এই গার্মেন্টস এর কস্টিং নিয়ে কেউ রিসার্চ করে না। তারা করুক। ঢাকা ইউনিভার্সিটি যদি আজকে একটা বক্তব্য দেয় যে ওয়ার্কাররা রাইট বা অপারেটর বিজনেসম্যানরা রাইট, এরকম থার্ড পার্টি যদি কোনো কথা বলে তখন কিন্তু এটার মূল্যায়ন আলাদা হবে। তাহলে এই ধরনের ভায়োলেন্স এগুলা হবে না। হ্যাঁ, এই ধরনের এগুলা যদি ঢাকা ইউনিভার্সিটি যদি একটা দিয়ে দেয় তাহলে কিন্তু এগুলা আলাদা একটা ইম্প্যাক্ট হবে। এখন তো দুই পার্টি, আর সরকার মাঝখানে থাকে, সরকারও চাপে থাকে। এইসব ক্ষেত্রে থার্ড পার্টি থেকে এগুলা রিসার্চ করতে হবে। থার্ড পার্টি দুইটা, একটা করবে গভর্নমেন্ট করবে, আর একটা গভর্নমেন্টের নিজস্ব উইং মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে করবে, আরেকটা করবে হলো ইয়ারা করবে, আরেকটা করবে এই যে ইউনিভার্সিটি গুলা করবে। তাহলে তাদের থেকে যেটা হবে সেটাই এটা। উই ক্যানট অলওয়েজ বেনিফিট অল দ্য। আরেকটা হচ্ছে আমাদের এটা ওই আরেকটা প্রবলেম আছে, কেন আমরা রিসার্চ সেন্টার চাই, সেটা হলো আমরা অনেক প্রোডাক্ট আছে আমি জানি যে সেগুলো আমরা উই ক্যানট প্রডিউস লোকালি। কেন? এটা অনেক প্রত্যেকটা প্রোডাক্টই কি ওরা যখন বানায় তখন তাদের অনেক ইয়ে থাকে, টিপস টেকনিক্স থাকে, যাতে সো দ্যাট আদার পিপল ক্যানট কপি ইট ইজিলি। একটা যদি প্রোডাক্ট বানায়, ওইটা যদি মনে করেন, আমি একটা উদাহরণ দিই, ঈদের সময় একটা পাঞ্জাবি বাইরিল, এইটার হেভি মার্কেট পাইলো, তখন এটা অন্যের মধ্যে কপি করে ফেলে, তাহলে তার থাকলো না কিছু। এই জন্য সে এমন কিছু করে দিবে যাতে নাকি এটা সে আদার্স ক্যানট কপি। তো এই ধরনের অনেক গার্মেন্টস থাকে, এগুলা কিন্তু আর&ডি থাকবে, আর&ডির মাধ্যমে করতে হবে এটা। তো এখন আর&ডির ব্যাপার, প্রত্যেকটা ফ্যাক্টরিতে আর&ডি থাকে, কিন্তু এইসব আর&ডি কিন্তু সব প্রবলেম সলভ করতে পারে না। কেন পারে না? কারণ ওরা আর&ডিতে ওরা লোক রাখে ফ্রেশ গ্রাজুয়েটস। সাধারণত আর&ডি সেন্টার আমরা যে রিসার্চ সেন্টার বলি, যেমন কি বিজেআরআইতে হান্ড্রেডস অফ সায়েন্টিস্ট আছে, এর মধ্যে বহু ডক্টরেট আছে, বিসিএসআরআই বহু ডক্টরেট আছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রির পক্ষে এত লোক রাখা সম্ভব না, তার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। তো এই ধরনের রিসার্চ সেন্টার হলে আমরা এটা হেল্প করতে, এইভাবে ইয়ে করতে পারবো। আর আরেকটা ইম্পোর্ট হলে আমরা মেজরিটি